বাংলাদেশ কি কঠিন বিপদেই পড়তে যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন উগ্রপন্থার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যখন সংস্কৃতি কর্মীদের একের পর এক বাধা দেওয়া হচ্ছে এবং এর ফলে একটা ন্যারেটিভ বহির্বিশ্বের সৃষ্টি হচ্ছে যে বাংলাদেশে উগ্রপন্থা মাথা ছাড়া দিয়ে উঠেছে। বাস্তবে মাঠে কতটুকু হচ্ছে বা না হচ্ছে সেটা যদি আমরা বিশ্লেষণে যাওয়ার আগে আমরা যে কিছু ন্যারেটিভগুলো আমাদের চোখের সামনে এসেছে এবং বিশ্ব মিডিয়ায় এগুলা যে একের পর এক প্রচারিত হচ্ছে তা নিশ্চয়ই আমাদের জন্য কোনো ভালো সংবাদ বয়ে আনে না। অতি সম্প্রতি আপনারা জানেন নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের মৌলবাদ মাথা ছাড়া দিয়ে ওঠার, বিশেষ করে ইসলামী জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়ে যাচ্ছে বলে নিউ ইয়র্ক টাইমসের যে রিপোর্ট করা হয়েছে, যদিও এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেছেন, তিনি বলেছেন বাস্তবে এ ধরনের কিছু হয়নি। কিন্তু আমরা এই রিপোর্টগুলা বন্ধ করার ক্ষেত্রে কিংবা এই রিপোর্টের সত্যতা যে নেই সেটা প্রমাণের ক্ষেত্রে আমরা কি যথেষ্ট সচেতন আছি? আবারও গাজীপুরের কাপাসিয়ায় স্থানীয় রানীগঞ্জ বাজারে আপন দুলাল নামে একটি নাটক মঞ্চস্থ করতে বাধা দেওয়া হয়েছে এবং সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে সামাজিক বিশৃঙ্খলা এবং সেখানে জনগণের উপর বিরূপ প্রতিক্রিয়া হতে পারে বিধায় নাটকের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটাও বলা হয়েছে যে ভবিষ্যতে এখানে আর কোনো নাটক মঞ্চ করতে দেওয়া হবে না এই ইউনিয়নে। এই ধরনের কাজগুলো যখন আমরা বিশ্ব মিডিয়ার কাছে তুলে দিচ্ছি তখন এটার প্রতিক্রিয়া কি হতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি। আমি এখানে প্রথমত হচ্ছে নাট্যকর্মীর বক্তব্য এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের বক্তব্য এবং পুলিশ যেটা বলছে, পুলিশের বক্তব্যটা কি সেই অতীতের মতো ধারাবাহিকভাবেই একটার সাপেক্ষে অন্যটা দিয়ে ওইটাকে ডেকে ফেলার কোনো প্রবণতা কিনা আমরা সেটা একটু খোঁজার চেষ্টা করি। প্রকৃতপক্ষে আসলে ঘটনাটা কি ঘটেছিল আপন দুলাল নাটক মঞ্চের ব্যাপারে আমরা একটু যদি দেখি। প্রথমে ওইখানে নাট্যকর্মী কি বলছেন শুনুন। নাট্যকর্মী খন্দকার শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেছিলেন, গত বুধবার রাতে তারা বাজারে বসেছিলেন। এ সময় রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মোহাম্মদ আজিজুল হক, মসজিদের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ একজন মুসল্লি এসে তাদের নাটক মঞ্চায়ন করতে নিষেধ করেন। চিরদিনের জন্য এখানে নাটক বন্ধ রাখার কথা বলেন। এরপর নাটকের জন্য তৈরি মঞ্চ ও প্যান্ডেল বৃহস্পতিবার সকাল 9টার মধ্যে ডেকোরেটরের লোকজন খুলে নিয়ে যায়। এ বিষয়ে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মোহাম্মদ আজিজুল হকের সঙ্গে কথা বললে তিনি বলেন, যুব সমাজের উপর খারাপ প্রভাব পড়ার আশঙ্কায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি গণ্যমান্য ব্যক্তিরা নাটক আয়োজন কমিটিকে সেই অনুষ্ঠান বাতিল করার অনুরোধ করে। পরে উভয় পক্ষ বসে আলোচনা করে নাটক মঞ্চায়ন বাতিল করার সিদ্ধান্ত নেয়। সবাই মিলে সেখানে দোয়া মাহফিলের সিদ্ধান্ত নেয়। এরপর রানীগঞ্জ বাজার মসজিদের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামও প্রথম আলোকে বলেন, আমরা সমাজের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়ে নাটক বন্ধ করে দিয়েছি। এটি হচ্ছে বাজার কমিটি এবং নাট্যকর্মীর বক্তব্য। দেখুন এরপরে এখানে পুলিশ কি বলছে। কাপাসিয়ার বিষয়টি মূলত রাজনৈতিক ইস্যু, কোনো ধর্মীয় ইস্যু নয়। এক্ষেত্রে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার এসপি। পুলিশের ফেসবুক পোস্টে তিনি এটাকে বিভ্রান্তিকর বলে দাবি করেন এই সংবাদটাকে। নাটকের মঞ্চায়ন বাতিলের এই ঘটনায় প্রথম আলোয় যে খবর প্রকাশিত হয় সেটা স্থানীয় রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম, রানীগঞ্জ বাজার মসজিদ কমিটির সভাপতি ও নাটক আয়োজনের সঙ্গে স্থানীয় নাট্যকর্মীর বক্তব্যের ভিত্তিতে করা হয়েছে। তবে প্রথম আলোর প্রতিবেদনে মঞ্চ ভাঙ্গার কথা বলা হয়। যাই হোক, এখানে দেখুন দুই ধরনের বক্তব্য, নাট্যকর্মী এবং বলা হচ্ছে যে বাজার মসজিদ কমিটি এবং স্থানীয় বাজার কমিটি মিলে অনুরোধ করে সেখানে নাটক মঞ্চ করার থেকে বিরত রেখেছেন। আবার পুলিশ বলছে এখানে এটি হচ্ছে রাজনৈতিক ইস্যু এবং এখানে বলা হচ্ছে যে স্থানীয় জুনিয়র যুবদলের নেতাকর্মীরা সেই নাটক মঞ্চের আয়োজন করেছেন, কিন্তু সিনিয়র অনেক নেতা, বিশেষ করে একজন উপজেলা চেয়ারম্যান সেখানে এটা আয়োজন করতে বারণ করেছেন। খেয়াল করুন, মসজিদ কমিটির বক্তব্য হচ্ছে এখানে এটা করলে বিরূপ প্রভাব পড়বে সমাজের উপর, তাই তারা এটা বন্ধ করে দিয়েছেন। ধর্মীয় ব্যাপারে বিরূপ প্রভাব পড়বে।
আর পুলিশ বলছে স্থানীয় রাজনৈতিক কোন দলের কারণে। আমরা কোনটা গ্রহণ করব? সে যে কারণই হোক, আপনারা খেয়াল করে দেখবেন যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একটা বিশেষ গোষ্ঠী বারবার এই কাজগুলোতে বাধা দিচ্ছে, মাজার ভেঙে দিচ্ছে। আমি এটা নিয়ে এর আগে আমার ভিডিও করেছি দর্শক। মাজারে যদি কোনো ধরনের অসামাজিক কাজ হয়, গাঁজা সেবন হয়, নিঃসন্দেহে এটি প্রশাসন দেখভাল করবে, প্রশাসন অ্যাকশন নেবে, যারাই অপরাধ করছে অপরাধীদেরকে গ্রেপ্তার করবে, আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কিন্তু মাজার ভেঙে দেওয়া, এমনকি প্রায় 100টির মতো মাজার ভেঙে দেওয়া হয়েছে। এটি আমাদের ওভারঅল পররাষ্ট্রনীতি এবং বিশ্বের কাছে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র তৈরি হয়ে যাচ্ছে বলে এক ধরনের ন্যারেটিভ সৃষ্টি করবে। শুধু একটি দুটি যে ঘটনা তা নয়, আমি পরে আসছি নিউ ইয়র্ক টাইমসের সেই রিপোর্টটার কথায় দর্শক। নারী ফুটবলারদের ফুটবল খেলতে বাধা দেওয়া হয়েছে 2টি জায়গায়। 2জন নায়িকাকে শোরুম উদ্বোধন করতে বাধা দেওয়া হয়েছে 3টি জায়গায়। আরেকজন নায়িকাকে নাটক মঞ্চস্থ করা অবস্থায়, নাটক চলা অবস্থায় গিয়ে নাটক বন্ধ করে দিয়েছে। কোথাও তৌহিদি জনতার ব্যানারে, কোথাও ইসলামিক জনতার ব্যানারে, বা আরো বিভিন্ন নাম দিয়ে এরা এই কাজগুলো করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন এই গত 2-3 দিন আগে, 4 দিন আগেই নিউ ইয়র্ক টাইমসে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশে ইসলামিক মৌলবাদের উত্থান হয়ে যাচ্ছে এবং অতি সম্প্রতি আপনারা দেখেছেন যে বাংলাদেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্র 37% শুল্ক আরোপ করেছে। সেই শুল্ক আরোপের প্রতিক্রিয়া কি হতে পারে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করব দর্শক। কিন্তু এই বিষয়গুলোকে যদি আমরা একটু বিশ্লেষণ করি গভীরে, যেটা হচ্ছে যে এই বিষয়গুলো যদি একটা হতো তাহলে সেটা না হয় উড়িয়ে দেওয়া যেত। কিন্তু গত 7-8 মাস থেকে ধারাবাহিকভাবে এই কাজগুলা করা হচ্ছে তথাকথিত ইসলামী তৌহিদি জনতার ব্যানারে। আপনি শুনেন, বহির্বিশ্বের ব্যাপারে একটা জিনিস বলতে হয়, আমার দীর্ঘ এই 23 বছরের অভিজ্ঞতা বহির্বিশ্বে অবস্থান করা পশ্চিমা দুনিয়ায়। দেখুন দর্শক, বহির্বিশ্বের পশ্চিমা দুনিয়া কিন্তু হুট করেই কাউকে আক্রমণও করতে যায় না, কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশনও নিতে যায় না। তারা ধীরে ধীরে এক ধরনের পরিস্থিতি সৃষ্টি করে। যেমন ধরুন, হামাসের বিরুদ্ধে তারা একের পর এক ন্যারেটিভ সৃষ্টি করেছে, মিডিয়ায় তাদের বিরুদ্ধে কথা বলেছে, পত্রিকায় বলেছে, টিভি নিউজ করেছে, নানা ধরনের সচিত্র প্রতিবেদন দিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে হামাস কিন্তু তার নিজ মাতৃভূমি রক্ষার জন্য, নিজের ভূমি রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য আন্দোলন করছে। কিন্তু তারা ন্যারেটিভ সৃষ্টি করেছে বিশ্বের কাছে হামাস একটি সন্ত্রাসী সংগঠন, অথচ হামাস হচ্ছে স্বাধীনতাকামী সংগঠন। ঠিক একইভাবে আপনাদের মনে আছে প্রেসিডেন্ট বুশ যখন ইরাক আক্রমণ করেন, তিনি স্পষ্টতই বলছেন যে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন অ্যান্ড ডিসআর্মামেন্ট অফ সাদ্দাম হুসেন, অর্থাৎ সাদ্দাম হুসেনকে নিরস্ত্রীকরণ করা, এবং বলেছেন যে সেখানে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে। কিন্তু বাস্তবে আপনারা দেখেছেন ইরাক আক্রমণের পর সেখানে দেখা গেল আদৌ কোনো ওয়েপন্স নেই, কিংবা কোনো ধরনের আণবিক বোমা তৈরির কোনো প্ল্যানও নেই, পরিকল্পনাও নেই, সাদ্দাম হোসেনের এ ধরনের কোনো ইচ্ছাও নেই। কিন্তু তারা দীর্ঘদিন থেকে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে এক ধরনের ন্যারেটিভ সৃষ্টি করেছে এবং পরে আক্রমণ করেছে। বাংলাদেশের ক্ষেত্রে এই যে ধারাবাহিকভাবে ইন্ডিয়ান পত্রিকাগুলো তো আছেই, আপনার সেই যে ইন্ডিয়ান যে ক্লাউন টিভির যে সাংবাদিক ময়ূকরা তো আছেনই, এনডিটিভি তো আছেই, রিপাবলিক বাংলা তো আছেই। কিন্তু এইটার পাশাপাশি এখন পশ্চিমা দুনিয়ায়ও বাংলাদেশের ব্যাপারে নেগেটিভ নিউজগুলা ছাপানো শুরু হয়ে গেছে, যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আপনার এই নিউ ইয়র্ক টাইমস। এই নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্টটা নিশ্চয়ই আমাদের জন্য দীর্ঘমেয়াদে একটি বড় ধরনের ক্ষত সৃষ্টি করবে। আমরা প্রশংসা করতেই পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা করেছেন, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন, রমজানের সময় দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন, এবং ঈদের স্বস্তিতে মানুষ ঈদ পালন করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, ইয়েস। কিন্তু দুর্নীতির ব্যাপারে আমি মনে করি এখনো সরকার তার সঠিক পন্থা দেখাতে পারেনি।
কিংবা দুর্নীতির ব্যাপারে একদিকে যেমন কোনো দলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, আবার কোনো কোনো দলের বিরুদ্ধে কোটি কোটি টাকার গাড়ি কেনার অভিযোগ আছে। তারা 100-200 গাড়ি নিয়ে নির্বাচনী শোডাউন করছেন, অথচ যে ব্যক্তিটি শোডাউন করছেন সেই ব্যক্তিটি আজ থেকে 7 মাস আগে বলেছিলেন সেই হান্নান মাসুদ তার বাবার একটি ভাঙ্গা টিনের ঘর আছে, এবং তিনি এটাও বলেছিলেন সেই টিনের ঘরটা যে কোনো সময় জড়েও পড়ে যেতে পারে। তিনি এরকম একটি দরিদ্র পরিবার থেকে এসেছেন। সেই হান্নান মাসুদ আজকে প্রায় 100-200 গাড়ি নিয়ে নির্বাচনী শোডাউন করছেন। এই কোটি কোটি টাকা তারা কোথায় পেলেন? সরকার তার মানে দেখা যাচ্ছে এক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করছে, কিন্তু অন্য পক্ষের ব্যাপারে সরকার রহস্যজনক কারণে নীরব আছে। এই নীরবতার সুযোগে এই যে ইসলামিক যারা উগ্রপন্থা যারা আছেন, যারা বলেন যে খেলাফত প্রতিষ্ঠা করবেন, দেখুন খেলাফত প্রতিষ্ঠা করলে কি হবে না হবে আমি সেই বিতর্কে না গেলে, যেহেতু এখন বাংলাদেশে খেলাফতি শাসন নেই, সেহেতু আপনাকে দেশের প্রচলিত আইন মেনেই চলতে হবে। সেই আইনে আপনি একটি বাংলাদেশ কমপ্লিটলি একটি গণতান্ত্রিক পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। আপনি এখানে কারো নাটক মঞ্চস্থ করা, শোরুম উদ্বোধনে বাধা দেওয়া, নারী ফুটবল আয়োজনে বাধা দেওয়া, কিংবা আরো যে বিষয়গুলো একের পর এক বাধা দিয়ে বিশ্ব মিডিয়ার কাছে ন্যারেটিভ সৃষ্টি করে দিচ্ছেন, এটা আমাদের দীর্ঘমেয়াদে আমাদের রাষ্ট্রের জন্য বড় ধরনের বিপদ ডেকে নিয়ে আসতেছে। হামাস বা ইরাকের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট এভিডেন্স না থাকার পরেও তারা এটা করেছে, কিন্তু আমাদের এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা তো ন্যারেটিভ নিজেরাই তাদের কাছে তুলে দিচ্ছি। কেন নাটক মঞ্চস্থ করতে বাধা দেওয়া? তাছাড়া এই যে নাটকটা ছিল কি দুলাল নাকি এখানে, যাই হোক সেটা তারা বলছিল এটা হচ্ছে গীতিকাব্যের, এটা ধর্মীয় বিরুদ্ধে কিছু, ধর্মের বিরুদ্ধেও কিছু নয়, এটা হচ্ছে সম্পূর্ণরূপে সমাজ বা লোকগীতি নিয়ে এই নাটকটা। তাহলে কেন এটা বাধা দেওয়া হলো? এবং সরকার এই ব্যাপারে আমরা দেখি রহস্যজনক কারণে এই যে পুলিশের যে বাসাটা, সেই বাসাটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি, এবং পুলিশের এই ধরনের নিষ্ক্রিয়তা যদি থাকে, যে মসজিদ কমিটি, যে বাজার কমিটি, আবার পুলিশ বলছে রাজনৈতিক দ্বন্দ্ব, এইসব কারণ দেখিয়ে যে নাটক মঞ্চস্থ করতে বাধা দেওয়া হয়েছে, এটা আপনারা নিশ্চিত থাকুন পশ্চিমা মিডিয়া, এই যারা ধর্মের নামে উগ্র মৌলবাদকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেই সাম্প্রদায়িক শক্তিগুলা যেভাবে তাদের নিজেদের হিংস্রতাকে মানুষের কাছে তুলে ধরছেন, এটা একসময় ওভারঅল একটি রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য, গণতান্ত্রিক সমাজ নির্মাণের জন্য একটি বাধা হয়ে দাঁড়াবে, এবং বহির্বিশ্বের মিডিয়াগুলা এটাকে পুঁজি করে রাষ্ট্রের বিরুদ্ধে প্রচারণা চালাবে। আর ইন্ডিয়া তো অবশ্যই সেটা লুফে নেওয়ার জন্য বসেই আছে। কাজে ইন্ডিয়া সহ বহির্বিশ্বের কাছে, বিশেষ করে ব্যবসায়িক পার্টনারদের কাছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, ফ্রান্স, এদের কাছে যেন আমরা কোনো ধরনের সাম্প্রদায়িক ন্যারেটিভ তুলে না দেই, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, এবং পুলিশকে কঠোর হয়ে এই সকল কাজে যারা উৎসাহ যোগাচ্ছে তাদেরকে দমন করতে হবে। আর যদি তাদেরকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে এই ঘটনাগুলো একের পর এক ঘটবে, এবং আমরা অপেক্ষায় থাকবো। হয়তো বা তখন দেখা যাবে যে এই নিউ ইয়র্ক টাইমস বলেন, ব্রিটিশ টাইমস বলেন, ব্রিটিশ স্ট্যান্ডার্ড বলেন, বিজনেস স্ট্যান্ডার্ড বলেন, এই সকল নামি দামি পত্রিকায় কিংবা নিউজগুলোতে, স্কাই নিউজ, বিবিসি নিউজ, ফক্স নিউজ, ইউরো নিউজ, আল জাজিরা সহ বিভিন্ন ধরনের মিডিয়া এগুলো চলে আসবে, যা আমাদের রাষ্ট্রের জন্য একটা বড় ধরনের ক্ষত সৃষ্টি করবে। আজ এ পর্যন্তই।